বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, যেটা হচ্ছে ভার্ব। ভার্বটা আসলে প্রতিটা ভাষার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত যে বাংলায় যে কথাগুলি বলতেছি, আমরা মনের অজান্তে হাজার হাজার ভার্ব বলতেছি। যেহেতু আমাদের এটা মাতৃভাষা বাংলা, সে কারণে আমরা গ্রামেটিক্যালি ওইভাবে বুঝতে পারতেছি না যে আমরা কখন কখন ভার্ব বলতেছি এবং ভার্বের কিভাবে কিভাবে কখন কখন চেঞ্জ হচ্ছে। এটা আমরা, যেহেতু এটা আমাদের মাতৃভাষা, ছোটবেলা থেকে শিখছি, এর জন্য ওইটা ওইভাবে আমরা ওরকম ভাবে বুঝতে পারতেছি না, বা ওরকম ভাবে আমরা খেয়ালও করি না বা ধরতেও পারি না যে আমরা কখন কি ভার্ব বলি। কিন্তু বিদেশি ভাষার ক্ষেত্রে আমরা যখন কোনো বিদেশি ভাষা বলবো বা বিদেশি ভাষা শিখবো, তখন আমাদের ভার্বটা শিখা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেটা বিগিনার লেভেলের হোক, উপরের লেভেলের হোক, যে কোনো লেভেলে সব কিছুতে আমরা কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে ভার্ব ছাড়া আমরা শুদ্ধভাবে কথা বলতেই পারবো না। যেমন আমরা যদি বাংলায় বলি আমি খাই, তুমি খাও বলি, তুমি খাই কিন্তু বলি না। হ্যাঁ, যেমন বাংলায় খাওয়াটা কিন্তু ভার্ব, কাজ। তাইলে এখানে আমি জায়গায় যখন তুমি বললাম, তখন খাইটা চেঞ্জ করে খাও হয়ে গেল। হ্যাঁ, এটাই আজকে আমরা শিখবো যে জার্মান ল্যাঙ্গুয়েজে এটাকে কিভাবে ভার্বটাকে পরিবর্তন হয়, জার্মান ল্যাঙ্গুয়েজের ভার্বটাকে ব্যক্তি অনুযায়ী, পার্সন অনুযায়ী কিভাবে পরিবর্তন করতে হয়, এটাই সহজভাবে আমরা শিখব। মূলত আমরা ভার্ব বলতে কাজ করা বুঝাই। ভার্ব বলতে আমরা কাজ করা বোঝাই। কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে আমি যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ জানি এবং জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখছি, এবং আহ, তাই আমি বলতে পারি যে ভার্ব শুধু কাজ বোঝায় না, ভার্ব তারা অবস্থানও বোঝায়, অবস্থা বোঝায়। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি খাই, এটা একটা কাজ করতেছি আমি। হ্যাঁ, যে ich esse, আমি খাই। কিন্তু আমি যদি বলি আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, তো যেহেতু আমি বললাম যে প্রত্যেকটা সেন্টেন্সেই একটা ভার্ব থাকা আবশ্যক, এবং আমাদের প্রত্যেকটা কথায় একটা ভার্ব থাকা আবশ্যক। তাহলে আমি যে বললাম যে আমি একজন ছাত্র, তো এখানে তো যদি ভার্ব দ্বারা যদি শুধু কাজ করা বোঝায়, তাহলে এখানে কাজটা হলো কি? হ্যাঁ, তো তার মানে ভার্ব দ্বারা শুধু কাজ নয়, এছাড়াও অবস্থা এবং পরিচয় বোঝানো হয়। এগুলি আমরা যখন, এটা যেহেতু A1 কোর্সের প্লেলিস্ট, আমরা যখন আর একটু উপরের লেভেলে যাব, বা আমার গ্রামাটিক প্লেলিস্ট যারা দেখবে ভার্ব সম্পর্কে, ভার্বের কনজুগেশন সম্পর্কে, ওখানে আরো ডিটেলস বিস্তারিত আলোচনা করা আছে, ওখানে তারা বুঝতে পারবে। যাই হোক, আমরা কথা না বাড়ে আজকে যেহেতু এটা যেহেতু A1 কোর্সের ভার্বের ক্লাস, আমরা ওইভাবেই দেখি। তাহলে আমরা আপাতত শিখি যে ভার্ব মানে হলো কাজ এবং অবস্থা অথবা পরিচয়। তাহলে আমি যেটা বললাম, বাংলায় যে উদাহরণটা দিলাম, যে ব্যক্তির সাথে সাথে ভার্বটাকে পরিবর্তন করতে হয়। হ্যাঁ, ব্যক্তির সাথে ভার্বকে পরিবর্তন করতে হয়। আর এই যে পরিবর্তনটা করলাম, এই যে পরিবর্তনটা হলো, এটাকেই জার্মান ভাষায় বলে ভার্বের কনজুগেশন। জার্মান ভাষায় এটাকে বলে ভার্বের কনজুগেশন। আমি এখানে এক্সাম্পল স্বরূপ কিছু ভার্ব লিখছি। lernen মানে হচ্ছে শিখা, wohnen মানে হচ্ছে থাকা, হ্যাঁ, machen মানে হচ্ছে করা। এগুলি হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের ভার্ব। এই যে যেই জিনিসগুলি আমি নীল কালি দিয়ে লিখছি, এগুলি হচ্ছে একটু ইম্পর্টেন্ট বেশি, এগুলি একটু ভালো করে দেখবেন। কনজুগেশন আমরা অনেক ভাবে করতে পারি। যে ভার্বের কনজুগেশন সম্পর্কে আমি অলরেডি বলে ফেলছি। ভার্বের কনজুগেশন মানে কি?
ভার্বের জার্মান ল্যাঙ্গুয়েজে ভার্বের কনজুগেশন করার অনেক নিয়ম আছে। এ সরি, এনশুল্ডিগুং। অনেক নিয়ম বলতে আমি বুঝাচ্ছি যে ভার্বকে কনজুগেশন করার প্রেজেন্ট টেন্সের মানে বর্তমানের ভার্বকে, রেগুলার ভার্বকে কনজুগেশন করার সহজ একটা ওয়ে আছে, যেটা ফলো করলে হাজার হাজার রেগুলার ভার্বকে এই নিয়মের আন্ডারে কনজুগেশন করা যায়। প্রথমত, যদি কেউ এই কনজুগেশনের নিয়মটা না বুঝে বা এই নিয়মে না করে, কেউ যদি অনলাইনে অ্যাপ, এখন বিভিন্ন রকমের অ্যাপস আছে, প্লে স্টোর থেকে বিভিন্ন রকমের ভার্বের কনজুগেশনের অ্যাপ নামানো যায় অথবা অনলাইনে করা যায়। কিন্তু আমরা যারা অনেক আগে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছি, আমাদের এত অ্যাপ অ্যাভেলেবেল ছিল না, আমাদের এত ইন্টারনেট ছিল না, বা স্মার্টফোন বা এখন যেরকম অ্যাভেলেবেল এরকম ছিল না। তো রেগুলার ভার্বকে, যেটা বলতেছিলাম, যে রেগুলার ভার্বকে কনজুগেশন করার জন্য সুনির্দিষ্ট একটা নিয়ম আছে, যে আমি খাই আর তুমি খাওয়া। জার্মান ল্যাঙ্গুয়েজেও এরকম ব্যক্তি অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়। তাইলে আমি যদি বলি lernen মানে হচ্ছে শিখা, তাইলে lernen এর ক্ষেত্রে ich lerne, du lernst, er lernt, wir lernen। তো এখানে lernen টা ইসের ক্ষেত্রে lernen হয়ে গেল, ডু এর ক্ষেত্রে lernst হয়ে গেল, এর এর ক্ষেত্রে lernt হয়ে গেল, wir এর ক্ষেত্রে lernen হয়ে গেল। তাহলে তো আমি যদি এটা মুখস্থ করি, তাহলে কত মুখস্থ করব? মুখস্থ করতে তো আমি এত পারবো না, মানে এত মুখস্থ করা তো সম্ভব না। এই জন্য একটা নিয়ম আছে, নিয়মটা আমি দেখাচ্ছি। এই যে এখানে আমি লিখছি, তারপর আমি বড় টেবিলে দেখাই। এই যে নিয়মটা, রেগুলার ভার্বের ক্ষেত্রে আমি পিছন থেকে ইএনটা কেটে দিব। হ্যাঁ, পিছন থেকে ইএনটা কেটে দিব, ল্যানেনের পিছন থেকে ইএন কেটে দিব। কেটে দিয়ে ইসের ক্ষেত্রে যা হবে তা বসায়া দেন হচ্ছে ই যোগ করে দিব। ডু এর ক্ষেত্রে বসায়া এসটি যোগ করে দিব। এর এর ক্ষেত্রে বসায়া টি যোগ করে দিব। মূলত এই বক্সটা যদি কেউ মুখস্থ করে, যে ইসের ক্ষেত্রে এন্ডিং হবে ই, ডু এর ক্ষেত্রে হবে এস টি, এর জি এস এর ক্ষেত্রে হবে টি, ভিআর এর ক্ষেত্রে হবে ইএন, ইআর এর ক্ষেত্রে হবে টি, জি এর ক্ষেত্রে হবে ইএন। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, যে ল্যানেনটা যদি, যেহেতু মেন ল্যানেনটা ধরলাম আমরা ভার্ব, হ্যাঁ, স্টেপ অনুযায়ী আমরা আগে ধরেন এটা একটা স্টেপ ওয়ান, যে আমরা একটা ভার্ব কনজুগেশন নিয়ম কিভাবে করব। যে কোনো রেগুলার ভার্বকে আমরা প্রথম স্টেপের কাজ হলো যে আমরা ভার্বের মেন ফর্মটাকে চিনব। স্টেপ ওয়ান, হ্যাঁ, স্টেপ ওয়ান হচ্ছে ভার্বের মেন ফর্মটাকে চিনবো, যে এটা কি ভার্বের মেন ফর্ম অবস্থায় আছে কিনা। মেন ফর্মকে আবার মাঝে মাঝে ইনফিনিটিভও বলে, যেখানে আমি লিখছি। তো যখন আমরা দেখবো যে হ্যাঁ ভার্বটা মেন ফর্মে আছে, মেন ফর্মে থাকার পরে তখন আমরা পিছন থেকে ইএনটা কেটে দিব। পিছন থেকে এই ইএনটা কেটে দিব, হ্যাঁ, সরায় নিয়ে যাব। সরায় নিয়ে যেয়া আমরা সরাসরি, সাপোজ সরাসরি আমরা এই ধরেন ইএনটা কেটে নিলাম। কেটে নিলে যদি আমি এখানে কেটে নেই, তাহলে ইসের ক্ষেত্রে, হ্যাঁ, হুম, ইসের ক্ষেত্রে আমি ইএনটা সরাই দিয়ে আমি ল্যান, হুম, ল্যান বসায় দিলাম।
ডু এর ক্ষেত্রে ল্যান বসায় দিলাম। হ্যাঁ, তারপরে আমি ওই যে নিচে বক্সটা আমি মুখস্থ করছিলাম যে ইসের ক্ষেত্রে কি হবে, পিছনে আমি একটা ই বসায় দিব। হ্যাঁ, পিছনে আমি একটা ই বসায় দিব। তাইলে হয়ে গেল কি, ইস লেয়ার্নে। ডু এর ক্ষেত্রে আমি কি বসায় দিব, এসটি। তাইলে হয়ে গেল কি, টু ল্যান্সড। টু ল্যান্সড। হ্যাঁ, এইভাবে আমরা এই যে বক্সটা মুখস্থ করব। হ্যাঁ, ইসের ক্ষেত্রে ই, ডু এর ক্ষেত্রে এস টি, এস এর ক্ষেত্রে টি, ভিআর এর ক্ষেত্রে ইএন, ইআর এর ক্ষেত্রে টি, জিজি এর ক্ষেত্রে ইএন। তাইলে আমাদের প্রথম স্টেপ কি, ভার্বের মেন ফর্ম নেওয়া, নেওয়ার পর এই পিছন থেকে ইএনটাকে বাদ দেওয়া, দেওয়ার পর পার্সোনাল প্রোনোমেন মানে ব্যক্তি অনুযায়ী ভার্বকে এই ইএন বাদ দিয়ে লেখা। তারপরে হচ্ছে ওই যে আমরা মুখস্থ করছি, ইসের ক্ষেত্রে কি হবে, ই। ডু এর ক্ষেত্রে হবে কি, এসটি। ভিআর এর ক্ষেত্রে হবে কি, লেখে টি। তখন হয়ে যাবে সঠিক ফর্ম। তার মানে যদি আমরা এই বক্সটা মুখস্থ করি, আমরা হাজার হাজার রেগুলার ভার্বকে কনজুগেশন করতে পারবো। আশা করি খুব সহজভাবে বুঝাইছি বা বুঝতে পারছেন। যদি এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারবেন। যেমন আমরা একটু এক্সাম্পল দেখি যে মাখেন, মাখেনের ইটা পিছন থেকে কেটে দিলাম। হ্যাঁ, ইটা পিছন থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করতেছে। হ্যাঁ, ইএন কেটে দিয়ে আমি বসায় দিলাম। হ্যাঁ, ইএন কেটে দিয়ে আমি শুধু মেন ভার্বটাকে বসায় দিলাম। আমি দেখাচ্ছি, যদি ইএন কেটে দিই, ইএন কেটে দিয়ে বসাই, বসানোর পরে এটাকে কেমন দেখা যায়। যে আমার উদ্দেশ্য হচ্ছে যে যে রুলস আমরা উপরে শিখলাম, যে বক্সটা, এই বক্সের সাথে মিলে কিনা। আচ্ছা, যেহেতু মাখেনটা ছিল কি মেন ভার্বের মূল ফর্ম, তারপরে আমরা ব্যক্তি অনুযায়ী পিছন থেকে ইএনটাকে কেটে বসায় দিলাম। হ্যাঁ, পিছন থেকে ইএন কেটে দিলে মাখ হয়, মাখ বসায় দিলাম সব জায়গায়। বসায় দেওয়ার পর এই যে আমরা উপরে যে বক্স মুখস্থ করছিলাম, ইসের ক্ষেত্রে কি হবে, একটা এন্ডিং হবে কি ই, মাখে। ডু এর ক্ষেত্রে হবে কি, এসটি, বসায় দিলাম এসটি। এরজিএস এর ক্ষেত্রে হবে কি, টি, বসায় দিলাম টি। ভিআর এর ক্ষেত্রে হবে কি, ইএন। ইএর এর ক্ষেত্রে হবে কি, টি। জিজি এর ক্ষেত্রে হবে কি, ইএন। আশা করি বুঝতে পারছেন। এরকম অনেক অনেক এক্সাম্পল আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। নিজেরা রেগুলার ভার্ব, সামনে আমরা রেগুলার ভার্বের কিছু এক্সাম্পল শিখবো। হ্যাঁ, সামনে আমরা আরো আরো ভার্ব শিখবো। আশা করি এই চ্যাপ্টারটা বা এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে এবং বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। যদি কোনো এরপর প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করবেন কমেন্ট বক্সে।